আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনাকালীন সময় অতিক্রম করছি। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলা বন্ধ আছে সরকারি নির্দেশনায়। সরকারের নির্দেশনা মোতাবেক এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনার মাধ্যমে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা তোমাদের গ্রুপে লাইভ করে থাকি। আমি গত ক্লাসটা লাইভ প্রোগ্রাম করেছি তোমাদের সাথে। লাইভের ক্লাসটা অনেক সময় বোর্ডের লেখা বুঝতে সুবিধা হয়, তাই আমরা রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিব। তোমরা সেখান থেকে আপলোড করে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে তোমরা সেটা দেখতে পারো, অথবা যাদের ওয়াইফাই কানেকশন আছে তারা বারবার দেখতে পারো এবং সেখানে তোমাদের এই বোর্ডের লেখা বা সাউন্ডগত সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি তোমাদের সবাইকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় তোমাদের সাথে ইতিমধ্যে হয়েছে। আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, আমার নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তো আমি 2014 সাল থেকে এই কলেজে কর্মরত আছি। আমি 33তম BCS এর একজন কর্মকর্তা। এর আগে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। ব্যাংকের চাকরি ছেড়ে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করেছি। তো তখন থেকেই তোমাদের সাথে আছি। এটাই আমার প্লেজার, এটাই আনন্দ। তোমাদের সেবা করতে পারাটাই হচ্ছে আমার আনন্দ। আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। আমার জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত, এবং আমিও সবার জন্য দোয়া করি এই করোনাময় পরিস্থিতি থেকে আমরা যাতে এটা কাটিয়ে উঠতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, আবারও আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরিয়ে নেন, সেই প্রার্থনা আল্লাহর দরবারে। আমরা অবশ্যই পড়াশোনার পাশাপাশি আমাদের ধর্মীয় রীতিনীতি, আমাদের ইসলামের যে রীতিনীতিগুলো আছে সেগুলো আমরা মেনে চলব। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীম বাংলা অর্থ সহকারে তেলাওয়াত করে কুরআন সুন্নাহ মোতাবেক, সহিহ হাদিস এবং কুরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন গড়ার চেষ্টা করব। যাবতীয় শিরক এবং বিদআত থেকে মুক্ত রেখে নিজের ইবাদত করব। আমরা সহিহ আকীদার যে আলেম বাংলাদেশে আছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর আছেন, আহমদুল্লাহ আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন, ডাক্তার জাকির নায়েক, ওনার বক্তব্যগুলো আমরা শুনতে পারি ইউটিউবে। এতে করে আমাদের নলেজগুলো সমৃদ্ধ হবে। আমরা ভালো একজন মানুষ হিসেবে জাতির সামনে দাঁড়াতে পারবো, সেভাবে আমাদের জীবন গড়ব, সেই পরিকল্পনা মোতাবেক অগ্রসর হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়টা আসলে আমরা পড়াবো। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়লে প্রথম অধ্যায়ের অনেকটা হয়ে যায়, এজন্য আমরা প্রথম অধ্যায়টা পড়ে শুরু করব। দ্বিতীয় অধ্যায়টা খুবই বড় একটা অধ্যায় তোমাদের অর্থনীতি প্রথম পত্রতে। তো এটা
এটাও তোমাদের সামনে যে পরীক্ষা আছে এটা এই সিলেবাস এটা রয়েছে, তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে রপ্ত করতে হবে। এটা হচ্ছে অর্থনীতির বাকি অধ্যায়ের বেসিক, অত্যন্ত ভাইটাল একটা চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজিউমার বিহেভিয়ার। তো ভোক্তা উৎপাদকের আচরণ এই চ্যাপ্টারটা পড়তে হলে বা অর্থনীতির যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার পড়তে হলে বেসিক কিছু জিনিস লাগবে। আমরা বলতে পারি আজকের এই 1 নাম্বার ক্লাসটা তোমাদের অর্থনীতির বেসিক ক্লাস, তোমরা এটা বলতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসে আজকের কথাগুলা লাগবে। সুতরাং আজকের কথাগুলা তোমরা নোট করতে পারো, খাতা কলম নিয়ে তোমরা ভিডিওটা অন করবে বা বারবার দেখলে তোমরা এটা বুঝতে পারবে, আশা করা যায়। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। প্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার অর্থনীতি বুঝতে হলে, তার নাম হচ্ছে চলক। অবশ্যই এগুলো তোমরা হয়তো 9 10ও পড়ে আসছো। তো 9 10 অনেক ক্ষেত্রে তোমরা অনেক কিছু মুখস্থ করে চলে আসছো, হয়তো ইলাবোরেটলি বোঝার চেষ্টা করো নাই বা অনেকে বুঝো নাই। এখন কিন্তু আর সে সুযোগ নাই, এখন তোমাকে বুঝতে হবে। ইউ আর দ্য স্টুডেন্ট অফ এইচএসসি, একাদশের স্টুডেন্ট। সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পরীক্ষায় তুমি কি করবে? অ্যাটেন্ড করবে। না বুঝে লেখার কোনো সুযোগ নাই, তোমাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং এ টু জেড, দেন তুমি সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে ভেরি কনফিডেন্টলি। সো আই থিঙ্ক তোমাদের ঘাবড়ানোর প্রয়োজন নাই, পড়াশোনাতে বসে যাও। আশা করি বইটই কিনে ফেলেছ, অর্থনীতির ক্লাস অ্যাটেন্ড করো, আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, এবং মনোযোগের সহিত ক্লাসগুলো করার বোঝার চেষ্টা করো। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে বেটার কিছু দেওয়ার জন্য। এ বিষয়ে আমাদের কোনো গাফিলতি থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। তো চলক, যার ইংলিশ নামটা হচ্ছে ভেরিয়েবল। এই বিষয়গুলো তোমাদের সংজ্ঞাগুলো লিখে দিতে হবে। চলক বা ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? চলক বা ভেরিয়েবল কাকে? গাণিতিক প্রক্রিয়ায় যার মান পরিবর্তনশীল, গাণিতিক প্রক্রিয়ায় যার মানটা স্থির থাকে না, গাণিতিক প্রক্রিয়ায় যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে। গাণিতিক প্রক্রিয়ায় যার মান পরিবর্তনশীল তাকে কি বলে? চলক বলে। মানে গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে, তার নাম হচ্ছে চলক। আশা করি সংজ্ঞাটা লিখে ফেলেছ। তো এই চলককে আমরা x, সাধারণত x, y, z ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। তো এই যে এগুলাকে চলক বললাম, গাণিতিক প্রক্রিয়ায় এর মানটা পরিবর্তনশীল, মানে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করবে। তার মানে x এর মান একবার 1 হতে পারে, একবার 2 হতে পারে, 3 হতে পারে, বিভিন্ন মান সে গ্রহণ করতে পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সমীকরণে। তো ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে। একইভাবে y এর ভিন্ন মান হতে পারে, z এর ভিন্ন মান হতে পারে। গাণিতিক প্রক্রিয়ায় এই মানগুলো পরিবর্তনশীল। পরিবর্তনশীল যদি হয় তাকে কি বলবো আমরা? চলক বা ভেরিয়েবল বলবো। চলক দুই প্রকার। এক হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক। চলক কয় প্রকার? দুই প্রকার। স্বাধীন চলক, এটাকে আমরা বলবো INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চলক দুই প্রকার, স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর 2 নম্বর হচ্ছে অধীন চলক, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। 2 নম্বর অধীন চলক। অধীন
অধীন চলকের আরেক নাম হচ্ছে নির্ভরশীল চলক। অধীন চলকের আরেক নাম কি? নির্ভরশীল চলক, যার ইংলিশ নাম হচ্ছে DEPENDENT, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা চলককে দুইটা ভাগে ভাগ করেছি, এক হচ্ছে স্বাধীন চলক ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুই হচ্ছে অধীন চলক বা নির্ভরশীল চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন স্বাধীন চলক বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল? স্বাধীন চলক হচ্ছে যে চলক নিজেই নিজের মান গ্রহণ করে, তাকে স্বাধীন চলক বলে। একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের সংজ্ঞা কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়। অর্থনীতির যে সংজ্ঞাগুলো আছে, ডেফিনেশনটা বিভিন্নভাবে দেওয়া যায়। যেমন আমরা এভাবেও বলতে পারি যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করে, অথবা যে চলক তার মান গ্রহণের জন্য অন্য চলকের উপর নির্ভর করে না, তাকে স্বাধীন চলক বলে। সহজ কথায় যে চলক নিজেই নিজের মান গ্রহণ করে তাকে কি বলে? স্বাধীন চলক বলে। নিজেই নিজের মানটা সে গ্রহণ করবে, হি ইজ নট ডিপেন্ড অন আদার্স, সে অন্য কোনো চলকের উপর নির্ভর করে না, তাকে স্বাধীন চলক বলে। এবার অধীন চলকের সংজ্ঞাটা কিভাবে লিখবে? অধীন চলক হচ্ছে যে চলক অন্য চলকের মানের উপর নির্ভর করে। যে চলক অন্য চলকের মানের উপর নির্ভর করে তাকে বলা হয় অধীন চলক। যেহেতু নির্ভর করে, এজন্য আরেক নাম হচ্ছে নির্ভরশীল চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ইতিমধ্যে জেনেছি x y z এগুলো হচ্ছে চলক। y is equal to 3x, আমরা একটা সমীকরণ লিখলাম, y is equal to 3x। আমি যদি প্রশ্ন করি যে এই সমীকরণ মানে কি? সমান চিহ্ন দ্বারা দুইটা রাশি আমরা এখানে কি করেছি? যুক্ত করেছি। সমতা চিহ্ন দ্বারা কোনো রাশি যুক্ত হলে একে বলা হয় সমীকরণ বা ইকুয়েশন। তো এখানে এই সমীকরণে যদি চলক কি কি চলক আছে আমি যদি প্রশ্ন করি, আশা করি সবাই আনসার দেবে। এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, দুটি চলক। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব এই সমীকরণে কোনটি স্বাধীন চলক, কোনটি অধীন চলক। ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগের সহিত বিষয়টা বোঝার দরকার। এই বিষয়গুলো আমরা বারবার আসবে। আমরা এই ক্লাসটাকে আমি আমার ভাষায় বলে থাকি, এটা হচ্ছে মশলার ক্লাস। তরকারি পাক করতে হলে কি লাগে? মশলা লাগে, হলুদ লাগে, তেল লাগে, লবণ লাগে, পেঁয়াজ লাগে, সব জিনিস একত্রিত করলে পরে তোমার তরকারিটা পাকটা শুরু করতে পারবে। তো এটা হচ্ছে মশলার ক্লাস। তার মানে এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, আমরা কিন্তু অর্থনীতির গভীরে বা বাকি ক্লাসগুলোতে ঢুকতে পারবো না। সকল চ্যাপ্টারের বেসিক হচ্ছে আজকের ক্লাসটা, সুতরাং ভালো করে বোঝার দরকার। তো y is equal to 3x এই সমীকরণটাতে আমি এভাবে যদি দেখি, আমি যদি x is equal to 1 দিই, মানে x1 মানটা সে কি করলো? গ্রহণ করলো। x is equal to 1 হলে y এর মানটা কত একটু বলেন তো? y এর মান এই যে x এর সাথে 3 এর কি সম্পর্ক? কিছু দেইলেই মানে এখানে কি আছে? গুণ আছে, ইনটু সম্পর্ক। তে গুণ যদি হয় 3 into 1, 3 into 1 মানে কত? 3 একে 3। x এর মান যদি 1 হয়, y এর মান 3 একে 3। আবার x এর মান যদি 2 হয়, 2 হলে y এর মান কত? 3 into 2, 3 into 2 সমান কত? 3 দুগুণে 6। একইভাবে x এর মান 3 হলে আমরা সবাই বুঝতেছি আশা করি, 3 হলে y is equal to 3 into 3 is equal to কত? 9। তার মানে আমরা এই উদাহরণে আমরা কি দেখলাম? আমরা দেখলাম x এর মান 1 হলে y এর মান 3। বিষয়টা লক্ষ্য করা দরকার। আমরা এই যে x এর মান একবার 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এর মানে x তার মানটা নিজেই নিজের মানটা গ্রহণ করতেছে। x এর মান 1 দেওয়ার কারণে y এর মান 3 আমরা পেয়েছি।
খুব ভালো করে দেখো, এই 3 মানটা পাওয়ার জন্য আমরা কার উপর নির্ভর করেছি? এই 3 মানটা পাওয়ার জন্য আমরা কিন্তু x = 1 এই মানটার উপর নির্ভর করতে হয়েছে। এখানে 6 পাওয়ার জন্য x = 2 এই মানটার উপর নির্ভর করতে হয়েছে। একইভাবে y এর মান 9 পাওয়ার জন্য অপর একটা চলক x এর মান 3 তার উপর আমাদের নির্ভর করতে হয়েছে, নির্ভর করে y এর মানটা পেয়েছি। তার মানে x নিজেই নিজের মানটা গ্রহণ করতেছে, x ইচ্ছামতো মান গ্রহণ করতেছে, x স্বাধীনভাবে মান গ্রহণ করতেছে। এজন্য আমরা এই x চলকটাকে বলবো স্বাধীন চলক, কারণ সে তার মান নিজেই নিজের মান গ্রহণ করতেছে, ইচ্ছামতো মান গ্রহণ করতেছে। এজন্য x কে বলবো আমরা স্বাধীন চলক। অপরদিকে y এর মানটা পাওয়ার জন্য 369 পাওয়ার জন্য আমাকে কিন্তু x এর মানের উপর নির্ভর করতে হয়েছে, মানে সে কর্ম চলকের মানের উপর নির্ভর করে। এজন্য yটা হয়ে গেল অধীন চলক বা নির্ভরশীল চলক। এখান থেকে, এই উদাহরণ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম। সিদ্ধান্তটা হচ্ছে স্বাধীন চলক সাধারণত সমীকরণের ডান দিকে থাকে। এটা লেফট হ্যান্ড সাইড, সরি এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। আমরা যেটা এভাবে লিখে থাকি লেফট হ্যান্ড সাইড, আর এটা কি রাইট হ্যান্ড সাইড। এই দেখো রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষ থেকে আছে এই x টা আছে। তো এই x কে আমরা স্বাধীন চলক বলেছি না? তো এই x টাকে যদি স্বাধীন চলক বলি, তাহলে স্বাধীন চলক সমীকরণের কোন দিকে আছে? ডান দিকে আছে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। স্বাধীন চলক সমীকরণের ডান দিকে থাকে, আর অধীন চলক সমীকরণের কি এই যে বাম দিকে থাকে। তাহলে এই কথাটা লিখে রাখতে হবে তোমাদের, স্টার মার্কস দিয়ে লিখে রাখতে হবে। কি লিখে রাখতে হবে? স্বাধীন চলক সাধারণত সমীকরণের ডান দিকে থাকে। স্বাধীন চলক সাধারণত সমীকরণের ডান দিকে থাকে। সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে, আমি এই জন্য সাধারণত কথাটা বলেছি। অপরদিকে অধীন চলক সাধারণত সমীকরণের বাম দিকে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্বাধীন চলক অধীন চলকের মধ্যকার পার্থক্য কি? সংজ্ঞা দিতে পারো, এরকম উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারো, বলতে পারো আরেকটা পার্থক্য, স্বাধীন চলক সাধারণত সমীকরণের ডান দিকে থাকে এবং অধীন চলক বাম দিকে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি চলকের সংজ্ঞা দিতে পারবে, উদাহরণ দিতে পারবে, চলকের প্রকারভেদ তোমরা ব্যাখ্যা করতে পারবে, স্বাধীন চলক অধীন চলকের সংজ্ঞা দিতে পারবে, উদাহরণ দিতে পারবে, এবং স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার পার্থক্য তোমরা লিখতে পারবে। আমরা চলকটা কি করলাম? শেষ করলাম। এবার আসো আমরা চলকের পরে কি আলোচনা করা যায়? ধ্রুবক। ধ্রুবক নিয়ে আমরা একটু কথা বলি। ধ্রুবকের ইংলিশ নামটা হচ্ছে কনস্ট্যান্ট, বা এটাকে স্থির সংখ্যা বলা হয়। স্থির সংখ্যা। ধ্রুবক বলতে আমরা কি বুঝি, বা স্থির সংখ্যা বলতে আমরা কি বুঝি? ধ্রুবক বা স্থির সংখ্যা হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যার মানের কোনো পরিবর্তন হয় না। গাণিতিক প্রক্রিয়ায় যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বা স্থির সংখ্যা বলে। অথবা এভাবেও বলতে পারি, গাণিতিক প্রক্রিয়ায় যার মানটা স্থির থাকে, অনড় থাকে, তাকে কনস্ট্যান্ট বা স্থির সংখ্যা বলা হয় বা ধ্রুবক বলা হয়। তো সংজ্ঞাটা এভাবে লিখে রাখতে পারো, গাণিতিক প্রক্রিয়ায় যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির সংখ্যা বলে। কি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 5 এই যত সংখ্যা আছে এগুলো হচ্ছে স্থির সংখ্যা। 1 মানটা একটা সমীকরণে 1ই থাকবে,
1 কখনো 2 হবে না, 1 কখনো 0 হবে না, এর মানটা স্থির কনস্ট্যান্ট বলা হয়। সহজেই আমরা বুঝতে পারলাম, ধ্রুবকের সংজ্ঞা আমরা দিলাম, ধ্রুবকের আমরা উদাহরণ দিলাম। এবার আসো সহগ। সহগ তার ইংলিশ নামটা হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট বা সহগ। এই সহগ বা কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি? সহগ বা কোএফিসিয়েন্ট হচ্ছে চলকের সাথে যে স্থির সংখ্যা গুণ আকারে থাকে তাকে সহগ বলে। চলকের সাথে যে স্থির সংখ্যা গুণ আকারে থাকে তাকে কি বলে? সহগ বলে। চলকের সাথে যে স্থির সংখ্যা গুণ আকারে যুক্ত থাকে ওই স্থির সংখ্যাকে সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়। উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো আমি 3x লিখলাম। আমি যদি প্রশ্ন করি x কি, একটু আগে আমরা পড়ে এসেছি x হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। এই চলকের সাথে এই 3টা কি? এই যে 3টা এখানে আমরা বলেছি 3 হচ্ছে ধ্রুবক বা স্থির সংখ্যা। তাহলে চলকের সাথে এই স্থির সংখ্যা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো চলকের সাথে যে স্থির সংখ্যা গুণ আকারে থাকবে ওই স্থির সংখ্যাকে আমরা বলবো কি? সহগ বা কোএফিসিয়েন্ট। সহগ বা কোএফিসিয়েন্ট। যেমন মনে করো 5y, এই 5টা কি? সহগ, কারণ এটা চলকের সাথে গুণ আকারে আছে। 7z, এই 7টা হচ্ছে সহগ। আশা করি আমরা সহগ চিনতে পেরেছি। এবার আসো সহগর পরে আমরা পরামিতি। পরামিতি খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো। পরামিতি, প্যারামিটার। প্যারামিটার। প্যারামিটার ইংলিশে বলা হয়, ইংরেজিতে প্যারামিটার বলা হয়, আর বাংলায় কি বলা হয়? পরামিতি। তো প্যারামিটার বা পরামিতি বলতে আমরা কি বুঝি? সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে তাকে পরামিতি বলা হয়। আবারও বলতেছি, স্থির সংখ্যা যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, যার মান পরিবর্তন করে। সহগ যে স্থির সংখ্যা চলকের সাথে থাকে। এই স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে পরামিতি বা প্যারামিটার বলা হয়। স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে প্যারামিটার বা পরামিতি বলা হয়। আবারও বলতেছি, লিখে নিতে হবে। স্থির সংখ্যা কিংবা সহগকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে পরামিতি বা প্যারামিটার বলা হয়। অর্থনীতিতে ছোট হাতের এ বি সি ডি, অর্থনীতিতে ছোট হাতের এ বি সি ডি এগুলো দ্বারা পরামিতি প্রকাশ করা হয়। আমরা এগুলোকে যখন দেখব কোন সমীকরণে এই এ বি সি ডি ইত্যাদি আকারে এসেছে, আমরা বলবো এগুলো হচ্ছে প্যারামিটার বা পরামিতি। এই যে নৈবত্তিক প্রশ্ন আছে, নৈবত্তিক প্রশ্ন বলতে পারে নিচের কোনটি পরামিতি, তো তোমাকে জানতে হবে এগুলো নৈবত্তিক আকারে আসতে পারে, সৃজনশীল তো আসতেই পারে। আচ্ছা, তারপরে দেখো গ্রিক বর্ণ। আমরা অনেকেই হয়তো এগুলো আগে পড়ে এসেছি, আবার অনেকের জন্য এটা নতুন হতে পারে। তো নতুন হলে আমরা শিখে নিতে হবে এগুলা। একটু লেখার স্টাইলটা একটু বুঝতে হবে। অনেকেই এই গ্রিক বর্ণটা লিখতে পারি না আমরা। গ্রিক বর্ণ আলফা, এই যেটা নাম হচ্ছে আলফা। দেখছো কিভাবে লিখছি? গ্রিক বর্ণ আলফা। বিটা, এই যে বিটা। গ্রিক বর্ণ আলফা, বিটা, এই যে গামা। হ্যাঁ, আলফা, বিটা, গামা, ই, পাই, হ্যাঁ,
ইত্যাদি দ্বারা, এগুলো অবশ্য এই ই আর পাই এটাকে কনস্ট্যান্ট, এগুলো সবই কনস্ট্যান্টকে আমরা প্রকাশ করছি, কিন্তু এগুলোর অবশ্য স্পেসিফিক মান আছে। তোমরা জানো এর একটা স্পেসিফিক মান আছে, পাই এর একটা স্পেসিফিক মান আছে 3.14 সামথিং। তো এগুলাকে আমরা ধ্রুবকও বলতে পারি, আবার ধ্রুবককে প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছি, এজন্য ওই ধ্রুবকটা কি হয়ে গেল, প্যারামিটার হয়ে গেল। আমি বোঝাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে এ বি সি ডি আলফা বিটা গামা ই পাই ইত্যাদি দ্বারা প্যারামিটার বা পরামিতিকে প্রকাশ করা হয়। মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো y is equal to 5x plus 10। আমরা সবাই জানি এটা হচ্ছে একটা সমীকরণ। এই সমীকরণে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অদিন চলক। এখানে 10 কি? 10 হচ্ছে একটা স্থির সংখ্যা, নো ডাউট অ্যাবাউট ইট। 10 কি সংখ্যা? স্থির সংখ্যা, কনস্ট্যান্ট। এই 5টা x এর সাথে আছে, এটা হয়ে গেল সহগ। এখন আমি যদি এই সমীকরণটা এভাবে লিখি y is equal to ax plus b, খুব খেয়াল করো, এখানে 5 না লিখে আমি কি লিখেছি, a লিখেছি। এখানে 10 এর পরিবর্তে আমি কি দিয়েছি, b দিয়েছি। তাহলে এটা কি, এই 5টা কি? 5টা তো অবশ্যই এটা কি, কোএফিশিয়েন্ট, সহগ। এই সহগকে আমরা একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছি। এখানে 10টা কি, কনস্ট্যান্ট, স্থির সংখ্যা। এই স্থির সংখ্যাকে আমরা অ্যানাদার আরেকটা প্রতীকের মাধ্যমে কি করেছি, প্রকাশ করেছি, b। এই যে সহগ কিংবা স্থির সংখ্যাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করার কারণে এখানে a এবং b কি হয়ে গেল, a এবং b হয়ে গেল পরামিতি। এবং b কি হয়ে গেল, পরামিতি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সহগ কিংবা পরামিতি হচ্ছে এক ধরনের স্থির সংখ্যা। সহগ কিংবা পরামিতি হচ্ছে এক ধরনের স্থির সংখ্যা। আর শুধু পরামিতির কথা বললে আমরা বলতে পারি পরামিতি হচ্ছে এক ধরনের স্থির সংখ্যা। কারণ দেখো, এই 5টার পরিবর্তে আমরা এই লিখেছি, এটা কার মান, 5। 5টা স্থির সংখ্যা না, তাহলে এটা মূলত একটা কি সংখ্যা, স্থির সংখ্যা সে প্রতিনিধিত্ব করতেছে। এই বিটা আরেকটা স্থির সংখ্যা কি করতেছে, প্রতিনিধিত্ব করতেছে। এই বিটাকে আমরা প্যারামিটার বলতেছি, এটাকে প্যারামিটার বলতেছি। তাহলে প্যারামিটার এক ধরনের স্থির সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে যে, এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, যে প্যারামিটার এবং ধ্রুবকের সাথে তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ধ্রুবক অলওয়েজ কি থাকে, একটা সমীকরণে কনস্ট্যান্ট থাকে। স্থির সংখ্যার মানটা কখনো কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু প্যারামিটারের ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে প্যারামিটার একটি নির্দিষ্ট সমীকরণে স্থির থাকে, কিন্তু অন্য সমীকরণে তার মান পরিবর্তন হতে পারে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে বোঝা দরকার। প্যারামিটার একটি নির্দিষ্ট সমীকরণে স্থির থাকে। দেখো, এই সমীকরণের জন্য প্যারামিটারের মান কত, 5। এর মান কত, 5। ওই সমীকরণে এর মানটা কখনো আমি 5 এর পরিবর্তে এটা 6 বলতে পারি না, কারণ 5 তো দেই আছে, এটা 5ই হবে। b এর মানটা 10ই হবে। b এর মানটা এখানে 10 কে আমি 9 বলতে পারবো না, 10 কে আমি 11ও বলতে পারবো না। তো একটা নির্দিষ্ট সমীকরণে প্যারামিটারের মান স্থির থাকে, কিন্তু অন্য সমীকরণে তার মান পরিবর্তন হতে পারে। আমি যদি এভাবে লিখি b is equal to y is equal to 6x plus 15, তাহলে এখানে কিন্তু এর জায়গায় কত হয়ে গেল, 6, b এর জায়গায় কত, 15। অন্য সমীকরণে দেখো মানটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ওই সমীকরণের জন্য কিন্তু আবার এর মান 6, b এর মান 15, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট সমীকরণের জন্য প্যারামিটারের মান স্থির, কিন্তু অন্য সমীকরণের ক্ষেত্রে প্যারামিটারের মান পরিবর্তন হতে পারে। এজন্য আমরা বলতে পারি প্যারামিটার কখনো স্থির সংখ্যার ভূমিকা পালন করে, প্যারামিটার কখনো চলকের ভূমিকা পালন করে। ডুয়েল রোল সে প্লে করে থাকে।
দ্বৈত ভূমিকা পালন করে থাকে প্যারামিটার। এখন এখান থেকে তোমরা বিভিন্ন পার্থক্য, চলকের সাথে সহগের পার্থক্য, সহগের সাথে প্যারামিটারের পার্থক্য এইভাবে আসতে পারে। পার্থক্য যদি আসে এগুলো 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। আমরা পার্থক্যের ক্ষেত্রে সংজ্ঞা দিতে পারি, পার্থক্যের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি, এবং আরো একটা পার্থক্য, 3টা পার্থক্য শিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্যারামিটার কি করলাম, পড়লাম। আরেকটা বিষয় আমরা দেখতেছি এখন, দেখো অপেক্ষক কাকে বলে। অপেক্ষক আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় অর্থনীতি। অপেক্ষক, এই অপেক্ষক শব্দটা অর্থনীতিতে বারবার আসবে। বিভিন্ন অপেক্ষক আমরা পাবো, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, আয় অপেক্ষক, ব্যয় অপেক্ষক। তো অপেক্ষক শব্দটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অপেক্ষকের ইংলিশ নামটা হচ্ছে ফাংশন। অপেক্ষক FUNCTION, ফাংশন। 9 পড়ে আসো তোমরা অপেক্ষক। অপেক্ষক বা ফাংশন হচ্ছে, সংজ্ঞাটা তোমরা একটু লিখে নিতে হবে। অপেক্ষক বা ফাংশন হচ্ছে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলা হয়। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলা হয় বা ফাংশন বলা হয়। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে কি বলা হয়, অপেক্ষক বলা হয়। অপেক্ষককে আমরা এভাবে প্রকাশ করতে পারি, y = ফাংশন অফ x। এই যে আমি লিখলাম y = ফাংশন অফ x, এই যে ফাংশনকে, অপেক্ষককে আমরা এই ছোট হাতের f দ্বারা কি করেছি, প্রকাশ করেছি। ফাংশনের f দ্বারা প্রকাশ করেছি, f প্রতীক দ্বারা প্রকাশ করেছি। y = ফাংশন অফ x যদি লেখা থাকে আমাদের বুঝতে হবে y হলো x এর অপেক্ষক। ভালো করে দেখো, y হলো x এর অপেক্ষক। এখন আমি আবার তোমাদেরকে বললাম y হলো x এর অপেক্ষক, তার মানে কি? তার মানে হচ্ছে y হলো x এর অপেক্ষক, তার মানে হচ্ছে x হবে স্বাধীন চলক, y হবে অধীন চলক। y হলো x এর অপেক্ষক, তার মানে হচ্ছে x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক। এখন তোমাকে বললো y = ফাংশন অফ x যুক্ত একটি অপেক্ষক বা সমীকরণ লিখো, তাহলে আমরা এভাবে লিখতে পারি। বিভিন্ন উদাহরণ লিখতে পারি। আমি লিখতে পারি y = 2x, আমি লিখতে পারি y = 2x + 5। আমি যেভাবেই লিখি না কেন x কে স্বাধীন চলক হিসেবে লিখতে হবে, y কে অধীন চলক হিসেবে লিখতে হবে, এবং বিভিন্ন ফরম্যাটে আমরা লিখতে পারবো। এখানে পাওয়ার 1 আছে, এই পাওয়ারে কত আছে, 1 আছে। এটা হচ্ছে একঘাত বিশিষ্ট অপেক্ষক বা একমাত্রিক সমীকরণ। আমি যদি এভাবে লিখতাম y = x² + 2x, এটা হয়ে যেত দ্বিঘাত অপেক্ষক বা দ্বিঘাত সমীকরণ, কারণ আমাদের স্বাধীন চলকের পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার 2 আছে। আমি যদি এভাবে লিখতাম y = x³ + 2x + 5, বিভিন্নভাবে লেখা যায়। এর মানে সর্বোচ্চ ঘাত তো বুঝো পাওয়ার, এই পাওয়ারে কত আছে, 3 আছে, এটা হয়ে গেল ত্রিঘাত অপেক্ষক। একটা বিষয় মনে রাখা দরকার, এই যে আমি x³ লিখেছি, এই x টার নাম হচ্ছে বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি। আর উপরে যেটা আছে এটার নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার অথবা সূচক অথবা ঘাত অথবা শক্তি, দেখো বিভিন্ন নাম কিন্তু আছে। উপরে যেটা আছে এটার নাম পাওয়ার, সূচক, ঘাত, শক্তি। নিচে যেটা আছে এটার নাম হচ্ছে বেজ বা ভিত্তি। তো সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয় এটা ত্রিঘাত সমীকরণ, সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় দ্বিঘাত সমীকরণ, এক হলে একমাত্রিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তো স্বাধীন চলক অধীন চলকের মধ্যকার এই সম্পর্ককে আমরা কি বলবো, অপেক্ষক বলবো। এই সম্পর্কটা পজিটিভ হতে পারে, সম্পর্কটা এভাবে হতে পারে x এর মান বাড়লে y এর মান বৃদ্ধি পাচ্ছে, এটার নাম হচ্ছে পজিটিভ সম্পর্ক। x এর মান বাড়লে y এর মান কমছে, এটার নাম হচ্ছে নেগেটিভ সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক। সম্পর্কটা এভাবে আমরা
অর্থনীতিতে বিভিন্ন সম্পর্ক পাবো। আমরা দেখবো হয়তো একটা মান বৃদ্ধি পেয়েছে, অপরটার মানও বাড়তেছে, একটার মান বাড়তেছে, অপরটার মান কমতেছে। এভাবে আমরা বিভিন্ন সম্পর্ক অর্থনীতিতে পাবো। তাহলে অপেক্ষক এর সঙ্গে আমরা শিখলাম, বিভিন্ন বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। বেসিক কিন্তু এখানেই শেষ না, এই বেসিকগুলো অবশ্যই ভাইটাল বিভিন্ন বেসিক বিষয়ে আমরা আলোচনা করেছি, আরো আছে। আমরা সামনে যখন যাব 2 নম্বর 3 নম্বর ক্লাসে, আমরা বিভিন্ন ক্লাসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনীতির আগামী ক্লাসে আমি চাহিদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সবাই বই কিনে তোমরা খাতা কলম নিয়ে ক্লাসের সামনে থাকবে এবং সেভাবে তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে, এই কথাটা আমি আগে বলেছি। সময় অত্যন্ত জরুরি, সময় কিন্তু দ্রুতই যাচ্ছে, দ্রুতই যাবে, এটাই স্বাভাবিক। সবাই এবং স্রোত কারো জন্য অপেক্ষা করো না, আমরা সবাই জানি। তো আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন যাতে আমরা কাজে লাগাতে পারি, আমরা সেভাবেই আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। মা বাবা তোমাদেরকে অত্যন্ত স্বপ্ন নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে তোমাদেরকে যারা শ্রেষ্ঠ কলেজে ভর্তি করিয়েছেন, সুতরাং তোমরা তোমাদের মা বাবার সেই স্বপ্ন পূরণ করো, নিজেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের সহায় হন, সেই দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।